নমস্কার। আজকের ইউটিউব ভিডিওতে স্বাগত জানাই। বহুদিন পর ইউটিউবের জন্য ভিডিও করছে। এই ভিডিওর বিষয় ডেঙ্গুর ইন্টার্নশিপ। হ্যাঁ, একটি কলেজে ডেঙ্গু পাঠ্যক্রমের মধ্যে প্রবেশ করানো হয়েছে। বলাই বাহুল্য, এভাবে অনেক কলেজেই ক্রমে ক্রমে নতুন বিশ্ব ব্যবস্থার যে শিক্ষা ব্যবস্থা যেটা প্রভুরা চাইছেন, সেভাবে এই ধরনের কোর্স, ইন্টার্নশিপ, সিলেবাস তৈরি হবে। বলাই বাহুল্য তৈরি হয়ে গেছে। ভেতরে ভেতরে আমরা কেউ কেউ জানি, বুঝতে পারি। একে একে এক্সিকিউট করা হবে। আসছি সে বিষয়ে। তার আগে আমি আরও দু একটি বিষয় আপনাদেরকে সচেতন করতে চাই, যেটা বারবার করে থাকি। বাড়িতে মেডিসিনাল প্ল্যান্টস লাগান, টবে হোক, যাদের জায়গা আছে। আমি বারবার করে বলছি, আগামীতে যে সময়ের মধ্যে আমরা যা ঢুকে পড়েছি, ইতিমধ্যেই ঢুকে পড়েছে, তাতে করে ওরা আগামীতে সরকারি চিকিৎসা ব্যবস্থা বলুন বা মডার্ন মেডিসিনের যে দু একজন ডাক্তারবাবু এখনও বেঁচে পড়তে আছেন, যারা প্রফিটকে একমাত্র লক্ষ্য বলে মনে করেন না, তাঁরাও বিলুপ্ত হয়ে যাবেন। এবং কোটি টাকা দিয়ে ডাক্তারি পড়া ডাক্তারদের সংখ্যায় আগামীতে আরও কিছুদিন টিকে থাকবে এবং পাশাপাশি পুরোটাই ফার্মা লবি বা বিগ ফার্মার অধীনে চিকিৎসা ব্যবস্থা চলে যাবে। তো তাই আমরা যদি এখন থেকে সচেতন না হই, তাহলে এই হোমলি রেমেডিসগুলো যদি আমাদের হাতের বাইরে চলে যায়, ওরা সেটাই চেষ্টা করছে প্রাকৃতিক সম্পদের ওপর কবজা জমিয়ে, যাতে করে আমাদের কোণঠাসা করে দেওয়া যায় এবং বাধ্য হয়ে ওদের মহামূল্যবান চিকিৎসা পরিষেবা আমরা গ্রহণ করতে বাধ্য হই। এমন একটা পরিস্থিতি ওরা তৈরি করতে চাইছে। তাই আপনারা জানেন, আমার সহযোদ্ধারা জানেন, মেডিসিনাল প্ল্যান্টস বলতে আমি কি বলতে চাইছি। তুলসী হোক, নিম হোক, ঘৃতকুমারী থেকে শুরু করে কালো মেঘ, বিভিন্ন রকমের যে আমাদের জীবনদায়ী যে প্ল্যান্টগুলো আছে, জড়িবুটি বলুন, যাই বলুন, যে নামে ডাকুন, ওরা ব্যঙ্গ করে, বয়েই গেল আমাদের, সেগুলোর বিষয়ে তৎপর হন। আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে ভাগ করে নেই, তারপরে আজকে ডেঙ্গু বা ডেঙ্গির ইন্টার্নশিপে আসছে। কি খবর? অ্যালার্ট থাকবেন। আমি জানি আপনারা ইতিমধ্যেই সচেতন আছেন। আমরা অনেকেই ভেবেছিলাম, আমি অবশ্য বহু আগেই সাবধান করে দিয়েছিলাম কন্ট্রোলড অপোজিশনের ব্যাপারে, ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে। তো সেই একটি হাতে গরম নমুনা আমি পেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, লিঙ্ক দিয়ে দেব ইউটিউবে, এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। আমি বলি না, একবার হঠাৎ করে মনে হলো, কারণ আগামীতে যে সিচুয়েশন তৈরি হতে চলেছে ডেঙ্গুকে কেন্দ্র করে, তাতে করে যত বেশি মানুষের কাছে আমরা পৌঁছবো, ততই আমাদের পক্ষে, সবার পক্ষে মঙ্গল। শুধু ডেঙ্গু নয়, বার্ড ফ্লু আপনারা জানেন পাইপলাইনে আছে, ম্যালেরিয়া আপাতত চুপচাপ, ডেঙ্গুর পরেই ম্যালেরিয়া আসবে, একের পর এক ভৌ আসবে আমাদের জীবনে। ওরা শুধু একটু সময় নিচ্ছে আর জল মাপছে আর ক্ষেত্র তৈরি করছে। তো যাই হোক, খবরটা দিই। বার্ড ফ্লু ভ্যাকসিনের আরও একটি ট্রায়াল 259 জন এরকম ব্যক্তিকে নিয়ে শুরু হলো এবং সেটা হিউম্যান ট্রায়াল। কারা শুরু করলো? আমেরিকান অস্ট্রেলিয়ান একটি ফার্মা কোম্পানি, নাম হচ্ছে ভ্যাক্সা ভ্যাক্সা প্রাইভেট লিমিটেড, এইরকম নাম আর কি, ভ্যাক্সাস বা ভ্যাক্সা, যাই হোক, প্রাইভেট লিমিটেড। তারা এটি শুরু করলো।
সে তো আরও ট্রায়াল চলছে, আপনারা জানেন। মানুষের জন্য বার্ড ফ্লু ভ্যাকসিন ইতিমধ্যেই আমরা জানি আমাদের দেশের বিভিন্ন রাজ্যে, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, এসব রাজ্যে প্যানিকবাজি শুরু হয়েছে এবং মুরগি মারা, হাঁস মারা জোর কদমে চলছে, আমরা জানি। এবং আমাদের বাংলার দালাল মিডিয়াতেও আমরা এই খবরগুলো দেখতে পাচ্ছি। তো ক্ষেত্র ওরা তৈরি করছে, সময় লাগবে। ল্যাব মিট থেকে শুরু করে কর্পোরেট ফ্রোজেন মিট, এই পরিকল্পনার পাশাপাশি অসুস্থ করার লক্ষ্য, ভৌ গোঁজার লক্ষ্য, সেটাও তো চালাতে হবে। তো সেই লক্ষ্যেই 29 মিলিয়ন ডলার ইনভেস্ট করা হয়েছে এই ফার্মা কোম্পানিতে। আমেরিকান অস্ট্রেলিয়ান ফার্মা কোম্পানি। বেশ, এটা তো আপনারা জানেন, বিল গেটস মহাশয় নিজে বহু ইনভেস্ট করেছেন। তিনিই হচ্ছেন ভ্যাকসিনের রাজা বর্তমানে। কিন্তু এই ক্ষেত্রে বিল গেটস মহাশয় তো আছেনই, অবশ্যই আছেন, পাশাপাশি আর কে এখানে ইনভেস্ট করেছে? এই যে অ্যামাউন্টটা বললাম, এটা দিয়ে তো কিছু হয় না, আরও অনেক লাগে। তাই বিল গেটসকেও তো লাগবে, তো তিনি আছেনই। তো এই অ্যামাউন্টটা প্রায় 29 মিলিয়ন ডলার কারা দিয়েছে জানেন? আমেরিকান ডিপার্টমেন্ট অফ হেলথ, ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ, সরকারি সংস্থা। কবেকার খবর? এই তো আজকেরই খবর। আজকে 20 তারিখ তো, হ্যাঁ আজকেরই খবর, সকালবেলার খবর। আমার চোখে পড়েছে সকালবেলায়, এবছরেরই খবর। অর্থাৎ ট্রাম্প এখন বহাল তবিয়তে বিদ্যমান আমেরিকান রাষ্ট্রপতি, যিনি বিভিন্ন রকমের সংলাপ ঝাড়ছেন, আমরা জানি সে বিষয়ে। অনেকে তাকে মেসায়া মনে করছে, নতুন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছেন বলে অনেকে মনে করছেন, যেটা আমি বহু আগেই নস্যাৎ করেছিলাম কন্ট্রোলড অপোজিশন হিসেবে। তো সেই ক্ষেত্রে কি করে এই ইনভেস্টমেন্ট হলো? তো ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ ছাড়াও আর কে আছে? বর্দা আছে আগে, হ্যাঁ এটাও আমেরিকান, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটি সংস্থা, বায়োমেডিক্যাল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, বর্দা সংক্ষেপে। বর্দা তো বটেই, সবার দাদা তো বর্দা বটেই। তো সেই বর্দা, এই দুটো সংস্থা মিলে, আরও একটি সরকারি সংস্থা আছে, মিলে প্রায় 29 মিলিয়ন ডলার এই কোম্পানি থেকে দান করেছে। এটা তো গেল, বেশ, এটা প্রমাণ হয়ে গেল, লিঙ্ক দিয়ে দেব, যে আমেরিকা এখনও বার্ড ফ্লুতে ইনভেস্ট করছে, সরকার করছে, ভ্যাকসিন ডেভেলপমেন্টে করছে। নিজেরা যতই বলুক সেখানে চলবে না ইত্যাদি ইত্যাদি, আমরা জানি, কিন্তু কাদের জন্য করছে? আমাদের জন্য করছে, তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য করছে। কি ভাবছেন? এখানেই শেষ নয়। এই যে ভ্যাকসিনটি, বিশেষ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যা আমরা বলি, যেটা বার্ড ফ্লুর ইনফ্লুয়েঞ্জা এ বলা হয়, তারই একটি ভ্যারিয়েন্টের ওপরে এই ভ্যাকসিনটি আসছে। এবং এটি কি মাইক্রোনিডল প্যাচ, মাইক্রোনিডল অ্যারে প্যাচ বলা হচ্ছে, অর্থাৎ হাইপোডার্মিক নিডল বলতে আমরা যেটা সিরিঞ্জ বা নিডল যেটাকে বলি, আপনারা জানেন, ইনজেকশন যেটাকে দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়, যে নিডল দিয়ে ব্যবহার করা হয়, স্যালাইনও প্রয়োগ করা হয় ড্রাগ ডেলিভারি বা ভ্যাকসিন ডেলিভারির ক্ষেত্রে। এই হাইপোডার্মিক নিডলটাই আমরা জানি। কিন্তু এতে করে তো মানুষের সমস্যা, অনেকে ভয় টয় পায়। এই কারণে নাকের নেজাল স্প্রে যেমন আসছে বাজারে, তেমনই কিন্তু এইটাও বিল গেটস মহাশয় ভেবেছেন, যাতে করে ট্রেনিং, খুব হাইলি ট্রেন্ড, কোনো দরকার নেই, যে কেউ এটা বাড়িতে বসেও নিজের ওপর নিজে প্রয়োগ করতে পারে। ওই ব্যান্ডেডের মতো আর কি। নিডলগুলো আপনি চোখে দেখতে পাবেন না, মাইক্রো নিডল তো অত্যন্ত সূক্ষ্ম, তাই যন্ত্রণা কিছু হবে না। আপনি আপনার স্কিনের ওপরে ওটাকে প্লেস করবেন,
ব্যান্ডেজ যেমন প্রেস করেন আর কি, ওই রকম একটা প্যাচ, ব্যাস। কেমন ফিলিং হবে বলছে, একটুও লাগবে না, মাইক্রোনিডল তো লাগবে না, না লাগারই কথা। উল্টে হয়তো ভালো লাগবে, হয়তো চুম্বনের মতো মনে হবে, প্রেমিকার ওষ্ঠ আপনার হস্ত স্পর্শ করেছে, এমনও মনে হতে পারে। তো যাই হোক, তো সেই ডেলিভারি সিস্টেমের মাধ্যমে এই বার্ড ফ্লু ভ্যাকসিন দেওয়া হবে, তারই ট্রায়াল শুরু হলো 249 জন ভলান্টিয়ারের কে সঙ্গে নিয়ে, 18 থেকে 50 বছর বয়সে ভলান্টিয়ার। কি ভালো লাগছে না? একটা অত্যাধুনিক ডেলিভারি সিস্টেম। হাইপোডার্মিক নিডলের একটা ভয় থাকে, রক্তপাতের ব্যাপার থাকে, সবাই ওটাকে প্রয়োগ করতে পারে না, ট্রেন্ড চাই, যেখানে সেখানে তো পুশ করলে হয় না, তাই না? ঠিকঠাক জায়গায় পুশ করতে হয়। অনেক সমস্যা, অনেক প্রবলেম, ভয় ভয় লাগে অনেকের। গ্রামেগঞ্জের মানুষ, সমীক্ষা বলছে যে অনেক একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যারা নিতে চাননি, তার মানে তারা অ্যান্টি ভ্যাক্স এমন নন আর কি, তারা নিতে চান অনেকেই, কিন্তু ওই যে ভয় লাগে, খুব ভয় লাগে, এই একটা ভীতি কিন্তু আছে সবার না হলেও অনেকের মধ্যেই এই সিরিঞ্জ ভীতি আছে। তো এই সিরিঞ্জ ভীতিটাকে ওভারকাম তো করতেই হবে মানুষের মঙ্গলের জন্য, মানুষকে সুস্থতা প্রদানের জন্য। কতটা ভাবেন দেখি, ওরা ভাবেন বলুন দেখি? আমরা কি এতটা ভাবি? ভাবি না, আমরা স্বার্থপর, পিছিয়ে থাকা গোয়ার গোবিন্দ, কিন্তু ওরা ভাবেন। আর ভাবেন বলেই এই মাইক্রোনিডল অ্যারে প্যাচের মাধ্যমে ড্রাগ ডেলিভারি, ভ্যাকসিন ডেলিভারির কথা ওরা ভাবতে পেরেছেন এবং এগিয়ে চলেছেন। এটা কি একেবারে নতুন? না 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 না, একেবারে নতুন নয়। 2019 সালেরই আরেকটি খবর আমি আপনাদেরকে দেব। এই সংস্থাতেই, এই ভ্যাক্সাসেই বিল গেটস মহাশয় মিলিয়ন মিলিয়ন ডলার ঢেলেছেন। কি বার্ড ফ্লু তো এই 2020-তে এখানে এই সংস্থা ট্রায়াল শুরু করলো, তার আগে আরও সংস্থা করেছে, সেটা আমি ভিডিওতে বলেছি। কিন্তু এই সিস্টেমে আর কি মাইক্রোনিডল অ্যারে প্যাচ যেটাকে বলছে ওরা, তো সেটার উপরে ভিত্তি করে বার্ড ফ্লুর যে ট্রায়াল, ভ্যাকসিনের ট্রায়াল, সেটা এই রিসেন্টলি শুরু হলো। কিন্তু তার আগে অন্য, হ্যাঁ, 2019 সালে আমরা দেখতে পাচ্ছি এমএমআর ভ্যাকসিনের জন্য এই একই ডেলিভারি সিস্টেম মাইক্রোনিডল অ্যারে প্যাচ যেটাকে, তার উপরে ইনভেস্ট করেছেন বিল গেটস মহাশয়, বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন মিলিয়ন মিলিয়ন ডলার ঢেলেছেন। আপনি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তো কেন? ওই একই কারণে। এটা নিজে নিজে করা যায়, সেলফ অ্যাডমিনিস্টার করা যায়, অর্থাৎ ট্রেন্ড, বাড়িতে বাড়িতে যে কোনো স্বাস্থ্যকর্মী কোনো ট্রেনিং ছাড়াই, জাস্ট একটুখানি অল্প দেখিয়ে দিলেই হবে, এটা বাড়িতে বাড়িতে দিয়ে আসতে পারবেন, অর্থাৎ হোম ডেলিভারি হয়ে যাবে। স্বাস্থ্যকেন্দ্রেও যাওয়ার দরকার পড়বে না, মানে সরকারকে আলাদা করে সেই বাড়িটারি বানাতে হবে স্বাস্থ্যকেন্দ্র, আবার দেওয়াল টেওয়াল ইট ফিট কিছু লাগবে না, ওসব চলবে না, ফালতু পয়সা নষ্ট। তো একেবারে বাড়ি চলে যাবেন তারা আপনাদের সন্তানদেরকে, ওই সেটা এমএমআরও আসছে ওই একই সিস্টেমে, এবং এই যে বার্ড ফ্লু, যাই হোক, তো এইভাবে যাতে, এবং শুধু তাই নয়, নিজে নিজেও নেওয়া যাবে, কোনো রকম স্বাস্থ্যকর্মী লাগবে না। বুঝতে পারছেন তো? স্বাস্থ্যকর্মীদেরও ব্যবহার করে ইউজ অ্যান্ড থ্রো আর কি, তাদেরও লাগবে না। তো লাগবে কাদের? এটাই হচ্ছে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত লাগবে কাদের? তো তাদেরও লাগবে না, আর বড় ট্রেনিং কিনো লাগবে না, সাধারণভাবে যে কেউ ওটা অ্যাডমিনিস্টার করতে পারবে। শুধু তাই নয়, ভ্যাকসিন ডেলিভারি শুধু নয়, ড্রাগ ডেলিভারি, এমনকি ডায়াবেটিসের যারা ইনসুলিন নেন তাদেরও দেখবেন এই হাইপোডার্মিক টিনল ব্যবহার করতে হয়। তো তাদের ক্ষেত্রেও এটা লাগবে না, তারাও এই সিস্টেমের মাধ্যমে সহজেই, ওই জেল থাকে আর কি, তার মধ্য দিয়ে ওটা মাইক্রোনিডলের মধ্য দিয়ে এক ধরনের বিশেষ জেলের মাধ্যমে ওটাকে শরীরের মধ্যে প্রবেশ করানো হয় মাইক্রোনিডলের সাহায্যে। তো যাই হোক, তো খুব মানে অর্থাৎ বহুমুখী ব্যবহার আর কি, অর্থাৎ হাইপোডার্মিক নিডলের যুগও শেষ হয়ে গেল। আমরা হাইটেক যুগের, প্রতি মুহূর্তে হাইটেক থেকে আরও হাইটেক হচ্ছি, স্বাভাবিক, এটাই অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এবার আপনারা যদি মনে করেন বাহ খুব সুন্দর দারুণ ব্যাপার, তাহলে নিতেই পারেন। এই হলো বিষয়, মানে বেশ একটা স্মার্ট বলে মনে হবে। আহারে, একটা দারুণ একটা মাইক্রোনিডলের অ্যারো প্যাচের মাধ্যমে আপনি
ভৌ ভৌ গ্রহণ করছেন, ড্রাগ গ্রহণ করছেন, দুর্দান্ত। তো এই ব্যাপারটা সংক্ষেপে বললাম। পরবর্তীকালে ইচ্ছে আছে এই মাইক্রোমিডল নিডল এয়ারে প্যাচের ওপরে ভিন্ন একটি ভিডিও বানাতে। আসলে আমার তো এখানে ছবি বা প্রেজেন্টেশন এই ব্যাপারগুলোর একদমই জায়গা নেই, ভিড় তো সেটা কখনো হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তো যাই হোক, আমি চেষ্টা করব যতটা সম্ভব বুঝিয়ে বলা যায়। তো আজকে বললাম মোটামুটি, যেটা অনেকেই ধরতে পেরেছেন। তো এবারে আসছি ডেঙ্গুর ইন্টার্নশিপ। ডেঙ্গু, হ্যাঁ, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে, আপনারা জানেন ব্যারাকপুরের একটি কলেজ, সেখানে ডেঙ্গুর ওপরে গ্র্যাজুয়েশনের 4th সেমিস্টারে 50 নম্বরের একটি ইন্টার্নশিপ চালু হচ্ছে, মানে হয়ে গেছে আর কি, এমনই খবর। তো এক্ষেত্রে পড়ুয়ারা এই বিষয়টা নিয়ে চর্চা করবেন এবং তাদেরকে নাম্বারও দেওয়া হবে, এবং এটা একটা, বুঝতেই পারছেন, হাতে কলমে দেখা, শেখা এবং প্রয়োগ করার ব্যাপার। দারুণ একটা দুর্দান্ত কনসেপ্ট। বুঝতেই পারছেন, হঠাৎ করে এই সময়ে, এতদিন হলো না, হঠাৎ করে ডেঙ্গুর ইন্টার্নশিপ কেন? আমার সহযোদ্ধা পাঠকেরা উত্তরটা সবাই জানেন। শুধু তাই নয়, এবার বিশেষভাবে ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে, গ্রামে গঞ্জে নয়, আশাকর্মীরা তো জানে, ঠিক আছে, তো তারা চেনা মুখ হয়ে গেছেন, কিন্তু একটা অভিনব তো কিছু করতে হবে। হ্যাঁ, ভয় টয় না পাওয়ালেও একটা সৌজন্য, হ্যাঁ, পাশাপাশি একটা বেশ একটা ইন্টারেস্টিং সিচুয়েশন তৈরি করা। প্রোপাগান্ডার তো অনেকগুলো দিক আছে। এই যা, তাই পড়ুয়াদের এবার বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর ব্যাপারে সচেতন করানোর কর্মসূচি হবে, ঠিক করা হয়েছে পড়ুয়াদের মাধ্যমে। অর্থাৎ স্কুলে স্কুলে শিক্ষক মহাশয়রা ডেঙ্গু যে কত ভয়াবহ, কত প্রাণঘাতী সেটা বোঝাবেন, এবং বলাই বাহুল্য কীভাবে এই ডেঙ্গু থেকে নিজেদের মুক্ত করা যায়। মশা বিরুদ্ধে জেহাদ, প্রথমে মশার বিরুদ্ধে জেহাদ, মশারি, তারপরে জমা জল, এইসব নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, ট্রেনিং দেওয়া হবে। তারপরে আশেপাশে গ্রামে আশপাশের দোকান যেখানে জল টল জমে, টায়ারে জল, ডাবে জল, ডাবের মধ্যে জল, ট্যাঙ্কে জল, টবে জল, এসব নিয়ে তাদের একটা নির্দিষ্ট পলিসি এবং উচ্ছেদ কর্মসূচি, খাটাল থেকে শুরু করে, হ্যাঁ, ঘাটাল মানে ঘেটে থাকা আর কি, দোকানপাট আর কি, সব কিছুকে তুলে দেওয়ারও একটা পরিকল্পনা আছে, যেন সব দিকে বহুমুখী, ওদের যা ব্রেন। তো কীরকম ব্যাপারটা, খুব ইন্টারেস্টিং না? দেখুন, একটু দেখুন, আমরা একটু জেনে নিই। এই ডেঙ্গুর কবে আমরা জানতে পারলাম যে মশা মানে ডেঙ্গু ছড়ায়, এটা কবে জানতে পারলাম? মশা ম্যালেরিয়া ছড়ায়, এটা আমরা 1897 খ্রিস্টাব্দে জানতে পেরেছিলাম রোনাল্ড রসের মাধ্যমে। আমরা জানি, সেটা জানতে পেরেছিলাম, ওরা বলেছিল। বেশ। আর ডেঙ্গু বেশ খানিকটা পরে 1943 সালে রিমুরা বলে একজন বিজ্ঞানী, তিনি প্রথম এই সম্ভাবনার কথা বলেন এবং প্রমাণ করেন যে হ্যাঁ, মশাই ডেঙ্গু, অ্যাডিস ইজিপ্টি, টাইগার মসকিটো, এটা তার মধ্যে অনেকগুলো, মানে সেখান থেকেও ছড়াতে পারে। মানে শুধু ডেঙ্গুই নয়, চিকুনগুনিয়া, জিকা, এগুলো অনেকগুলো আছে। আমি ডেঙ্গুর উপরে আলোচনাটা সীমাবদ্ধ রাখছে। তো 1943 সালে, বেশ। আর 1944 সালে আলবার্ট স্যাবিন, তিনি কী করলেন? তিনি এটাকে আইসোলেট করে প্রমাণ করলেন যে হ্যাঁ, সত্যি সত্যি এই মশার মধ্যে এটা রয়েছে, মশা এটা ছড়ায়। বেশ ভালো কথা। কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে ডেঙ্গুর যে বেড়ে যাওয়া, এটা কেন ইন্টারেস্টিং না? হ্যাঁ, তার মানে কি, দেখুন, এটা একদম সাম্প্রতিক বিষয়, মানে দুটোকে রিলেট করে কিভাবে আস্তে আস্তে মানুষের মগজ ধোলাইয়ের কর্মসূচিটা দারুণ আকার নিয়েছে। কেন বললাম? মশা কত বছর ধরে আছে পৃথিবীতে? জুরাসিকের সময় থেকে, ওরাই বলছে 200 মিলিয়ন বছর, 200 মিলিয়ন বছর ধরে মশা আছে। ততদিনে আমরা ছোটোবেলায় ডেঙ্গুর নাম কেন শুনিনি? ডেঙ্গু টেঙ্গু তখন হতো, অনেক আমরা শুনিনি, আমাদের বাবা ঠাকুরদারাও শোনেনি। তো ওরা বলতো হ্যাঁ হতো, জানতে পারতেন না। এই যে এখনও তো ওরা বলে যে 90%-এরও বেশি ক্ষেত্রে ডেঙ্গু উপসর্গহীন, অ্যাসিমটোম্যাটিক, তো জানতে পারতেন না। ভালো কথা। তো এখন জানতে পারতেন কেন? ওই যে গ্লোবাল ওয়ার্মিং এসেছে এবং বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং নাকি গোটা বিশ্বেই ডেঙ্গুর ঘটনাকে বাড়িয়ে দিয়েছে।
আগে হ্যাঁ। আর তাই এই গ্লোবাল ওয়ার্মিংয়ের গল্পটা কখন শুরু হলো? প্রায় একই সময়। ইন্টারেস্টিং না? 1938 সালে 38 সালে গাই ক্যালেন্ডার নামক এক ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ, উনি এই ব্যাপারটা প্রথম তোলেন যে হ্যাঁ, বিশ্ব উষ্ণায়ন নাকি হচ্ছে এবং এটা খুব ভয়ঙ্কর আকার গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইডের প্রভাব, গ্রিন হাউস গ্যাস ইত্যাদি ইত্যাদি। তিনি ব্যাপারটা প্রথম তোলেন। পরবর্তীকালে তত্ত্বের আকারে এটা আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করে, আমরা দেখেছি। এবং তারপরে 1919 সালে 2019 সালে ওটা পুরো কনসেনসাস হয়ে গিয়ে বলা হলো হ্যাঁ, 100% নাকি সব বিজ্ঞানীরা একমত হলেন যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এবং তারপরে আবার এই 2020-21 সাল থেকে গল্পটা অ্যাড করা হলো কি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং তার সঙ্গে ডেঙ্গুটাও বাড়ছে। কি সুন্দর না? আগে হ্যাঁ। তো এই গ্লোবাল ওয়ার্মিং যে কতটা কী সেই বিষয়ে আমার স্ট্যাচুতেও লিখেছি এবং সাম্প্রতিক কিছুদিন আগে একটি বিস্তারিত আর্টিকেল ফেসবুকে আমি দিয়েছিলাম, সেটাও আপনারা পড়েছেন এবং এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। তো তাহলে কি দেখুন, খেলাটা দেখুন কি ইন্টারেস্টিংভাবে ওরা আগে থেকে ভেবে প্ল্যান করে ব্যাপারটা করে আর কি। তাহলে ওরা গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারটা আগেই সিলেবাসে ঢুকিয়েছে। দেখবেন গ্লোবাল ওয়ার্মিংয়ের গল্পটা মোটামুটিভাবে 2000 সালের পরে যারা স্কুল কলেজে পড়েছেন তাদের কিন্তু পাঠ্য বইয়ে, ভূগোলে হোক বিভিন্নভাবে হোক, পরিবেশের মধ্যে হোক, গ্লোবাল ওয়ার্মিংয়ের গল্পটা ঢুকিয়ে ওরা মগজ ধোলাইটা করেছে পাঠ্যপুস্তকে। তো গ্লোবাল ওয়ার্মিংটা মোটামুটি সবাই জেনে গেছে। তো প্রভুরা যে শিক্ষা ব্যবস্থাটা কী জন্য করে, জায়নিক শক্তি বিশেষ করে শাসক মাত্রই করে, তবে এই যে ব্যাপকতা, টোটাল কন্ট্রোলের প্রয়োজনটা তো আগে কোনো শাসক উপলব্ধি করেনি এইভাবে। সম্ভবও ছিল না, কারণ তখন টেকনোলজি ছিল না, ডিজিটাইজেশন ছিল না, টোটাল কন্ট্রোল ছিল না, ইন্টারনেট ছিল না, বায়োমেট্রিকের ব্যাপারটা ছিল না। টোটাল কন্ট্রোল হবে কোথা থেকে? ডিজিটাল ক্যাশ, ডিজিটাল কারেন্সি ছিল না। তো যাই হোক, তো এই যে ছকটা, প্রথমে গ্লোবাল ওয়ার্মিংটা সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দাও, তারপরে ডেঙ্গুটা ঢুকিয়ে দাও পাশাপাশি, মানে প্রায় একই সময়ে দুটো আবিষ্কার হয়েছে। তো আগেও নাকি ডেঙ্গু হয়েছে। ওরা কি বলছে, ডেঙ্গু ঠিক না হলেও ডেঙ্গু লাইক সিচুয়েশন নাকি, ডেঙ্গু লাইক ইলনেস নাকি আগে ছিল আর কি, ছিল। কিন্তু ওই যে জানা যায়নি। তবে ওই রকম ট্যামারেজ হতো এরকম নাকি 3rd সেঞ্চুরি এডিতেও নাকি ডেঙ্গুর ঘটনা ছিল। মানে ওরা বলছে যখন তখন নিশ্চয়ই ছিল। তাহলে ভ্যাকসিনের দরকার পড়েনি কেন, এখন পড়ছে কেন? ওই যে গ্লোবাল ওয়ার্মিং। তো গ্লোবাল ওয়ার্মিংটা বেড়ে গেল, মানে হলো আর কি 38 সালে প্রথম জানা গেল। তবে সেটা তারপরে ইন্ডাস্ট্রি হতে 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 কার্বন ডাইঅক্সাইড হতে হতে বাড়তে গ্লোবাল ওয়ার্মিং হয়ে গেল, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। যদিও ওরা বলেছিল 2020 সালে কলকাতা জলের তলায় যাবে। তা আমি এখন তো জলের তলায়, মানে মাটির ওপর থেকেই আপনাদের মানে ভিডিওটা করছি। প্যানিকবাজি, চারদিকেই প্যানিকবাজি। তো ওই দিক থেকে ওরা কিন্তু পড়ুয়াদের মগজ ধোলাইটা করে ফেলেছে। আপনি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বলতে যাবেন কাউকে, মুশকিল আছে আপনার পক্ষে বোঝানো। আপনি কিভাবে বোঝাবেন যে গ্লোবাল ওয়ার্মিংটা আসলে একটা বড় ধরনের ধাপ্পাবাজি? যতটুকু ওয়েদার মডিফিকেশনস আমরা দেখতে পাচ্ছি মিনিমাল, সেটা কিন্তু কেমট্রেল হাড় প্রযুক্তির লীলা খেলা। তাতে করে ওরা তেমন কিছু করতে পারবে না। এই কারণেই ওদের মগজ ধোলাইটা দরকার আছে দালাল মিডিয়াকে দিয়ে। ওই জন্যই ফিল লাইক গল্পটা ওরা বলে কি 32 ফিল লাইক 42। এই ফিল লাইকটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমাদের মোবাইলে ভাসিয়ে দেওয়া হয়। এটা যে কত বড় একটা মাইন্ড গেম, গভীরে না গেলে বুঝতে পারবেন না। তো ফিল লাইকের গল্পটা, তো যাই হোক, তো হাড় প্রযুক্তি বলুন আর কেমট্রেলের গল্প বলুন, আমরা দু একজন ছাড়া কজন এই ব্যাপারটাকে, কজনকে বোঝাবেন? মুশকিল তো। কিন্তু ওই যে ওদের কাছে ব্যাপারটা খুব এতদিন ধরে ওরা ছক কষে এইখানে ওরা এনে পৌঁছতে পেরেছে। কিভাবে এটা হচ্ছে? খুব সহজ। কলেজগুলোতে ফান্ডিং নেই এখন সরকার থেকে, অনেক স্কুলগুলোতেও কম্পোজিট গ্রান্ট বন্ধ করে দেওয়া হয়েছে বা ছেঁটে ফেলা হয়েছে। কলেজগুলোর অবস্থা অত্যন্ত খারাপ, পড়ুয়া কমে যাচ্ছে, রিক্রুটমেন্ট নেই, সরকার হাত তুলে নিচ্ছে। এই অবস্থায় এই সব বিল গেটসের বা এই দালাল যেসব রয়েছে
ফার্মা কোম্পানির অনেক এনজিওকে পোষে, যেমন বিল গেটসের একটি বড় এনজিও আছে পাথ, পাথ PATH। তো এরা বিভিন্ন স্কুলের কলেজের সঙ্গে কথা বলে ভেতরে ভেতরে ফান্ডিংটা দেয় আর কি। ফান্ডিংটা দিয়ে তার খরচ টরচ দিয়ে এই যে একটা কোর্স হবে, এই যে একটা ব্যাপারটা একজন পড়াবেন, তার মানে ডেঙ্গু নিয়ে তো কেউ একজন ক্লাস নেবেন নাকি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে? টাকাটা কে দেবে? আমরাই দেবো, কারণ এটা ইনভেস্টমেন্ট তো না। অর্থাৎ ফ্যাকাল্টি পেমেন্ট আমরা করে দেবো, কোর্স মেটেরিয়ালের খরচ আমরা করে দেবো, পাশাপাশি আপনারাও একটু 2 পয়সা আর কি, 2 পয়সা একটু, হ্যাঁ, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। সত্যি ডেঙ্গু একটা ভয়ঙ্কর রোগ। কারণ ব্যাপারটা খেয়াল করে দেখুন, আপনি করোনা নিয়ে যখন বলবেন তখন হ্যাঁ, করোনাটা তো ব্যাপারটা ছিল, আমরা জানি ওটা তো একটা কল্পনা ছিল, করোনা তো আসলে একটা কেউ ছিল না, ওটা প্যানিকবাজি করা হয়েছিল। কিন্তু ডেঙ্গু তো হয়, আমার অমুকের হয়েছে, আমার তমুক মারা গেছে, এগুলো কিন্তু শুনতে পাবেন। তাই ওরা ওইটা করোনার মতো কিন্তু কোনো খেলাটা এখন খেলবে না, একটা রিয়ালিস্টিক খেলা খেলবে। এখন কজন বুঝবে যে ডেঙ্গু হরে করোনামৃত গুঁজে ইমিউন সিস্টেম অনেকেরই গেছে, সবার না হলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের ইমিউন সিস্টেম গেছে, তারা সামান্য ইনফেকশন আর নিতে পারবেন না। পাশাপাশি তাই ইমিউন সিস্টেম যখন দুর্বল হয়ে যায়, ভেঙে পড়ে, তখন অনেক রোগ অসুখ বিসুখ হয়। আর এই সব অসুখ বিসুখকে ফার্মা কোম্পানি তাদের যেমন ভ্যাকসিনের রেডি আছে আর কি, ওদের মার্কেট যেমন করার কথা সেই অনুসারে ওটা নামকরণ করে দিলেই হবে। একসময় যত জ্বর হতো, যত কিছু হতো, সব করোনাই হতো। আর এখন যা কিছু হবে সব ডেঙ্গু হবে, তারপরে যা কিছু হবে সব বার্ড ফ্লু হবে, H5N1 হবে, তাই নয় কি? কিন্তু হবে কেন হবে? ওই যে শরীরের অবস্থা তো 12টা বেজেছে। প্রথমে হাওয়ায় হাওয়ায় শুধু মিডিয়া দিয়ে প্যানিক করা সম্ভব হয়েছে, শ্মশান ঘাটের ছবি দিয়ে, 10টা শ্মশান বন্ধ করে একটা শ্মশান খোলা রেখে মৃতদেহের লাইন বাড়িয়ে দিয়ে প্যানিক করানো সম্ভব হয়েছে। কিন্তু মানুষ এখন তো অনেকটা বুঝতে শিখেছে, সময় অনেকটা বদলেছে, তাই ওই কায়দায় প্যানিক মানুষ কি আর নেবে, খাবে, গিলবে না। তাহলে কি করতে হবে? গ্রাউন্ড রিয়ালিটিতে কিছু দেখাতে হবে। আমি বারবার বলেছি সেটা কিন্তু এবার ঘটবে, কারণ সময় এসে গেছে। 2021 থেকে দেওয়া হয়েছে বউ এবং অলরেডি 4 বছর হয়ে গেছে, 5 বছর হতে চলেছে। তো সুতরাং এবার বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন, সবার তো আর হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হবে না, বা সবারই কিডনি ফেলিওর হবে না, বিভিন্ন রকমের উপসর্গ হবে। এই উপসর্গগুলোকেই, যেগুলো ফার্মা উপসর্গ আসলে, যেগুলো ড্রাগের উপসর্গ, ড্রাগ থেকে আসা পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলোকেই ওরা বিভিন্ন রকম রোগের নামকরণ করে ভাইরাসকে বিপজ্জনক বানিয়ে, ডেঙ্গুকে বিপজ্জনক বানিয়ে, মশাকে বিপজ্জনক বানিয়ে, প্রাণঘাতী বানিয়ে মানুষের মধ্যে প্যানিক তৈরি করবে এবং ভৌভবের বাজার তৈরি করবে। হ্যাঁ, এইটাই হলো বিষয়, মূল কথা, মোদ্দা কথা। আমার সহযোদ্ধা পাঠকেরা জানেন। গোপন থাকবে কি? ফিলিপাইন্সের ম্যানিলাতে যে ডেঙ্গুভ্যাক্সিয়া ভ্যাকসিন কেন বন্ধ হলো, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। কতজন মারা গিয়েছিল, কত শিশু মারা গিয়েছিল এই ডেঙ্গু ভ্যাকসিন গুঁজে দেওয়ার ফলে, এবং কত অভিভাবক পথে নেমেছিলেন, সেগুলো তো ওরা বলবে না। বলবে কি? বলবে না। আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ডেঙ্গু নিয়ে আমার একাধিক ভিডিও আছে, অ্যালার্ট থাকবেন। তাহলে এই খেলাটা কীরকম ইন্টারেস্টিং খেলা। এই যে তখন পড়ুয়াদের দিয়ে প্রচার, একদিকে কি হবে, স্কুলগুলো, সরকারি স্কুলগুলো তো এখনও বললাম না তুলে দেবে না, আস্তে আস্তে উঠে যাবে, আস্তে আস্তে বেঁচে দেবে। কিন্তু এখনও যতদিন আছে, টিকিয়ে যতদিন আছে, শিক্ষক মহাশয়েরাও যতদিন আছে, ততদিন এই ভৌ কর্মসূচিগুলো চলবে বলেছিলাম। তো এবার পড়ুয়াদের দিয়ে যখন ভ্যাকসিন কর্মসূচিগুলো প্রচার হবে আর কি, করা যাবে, কি হবে, একদিক থেকে আশা কর্মীদের সঙ্গে আপনি দুর্ব্যবহার অনেকেই করেন, আমার সহযোদ্ধারা, আমি করতে বারণ করবো, তাদেরকে বোঝাবেন। হ্যাঁ, তারাও তো নাগরিক, তারাও তো ব্যাপারগুলো জানেন না। কিন্তু এই পড়ুয়াদের সঙ্গে মুশকিল হয়ে যাবে, কারণ তারা তো দেখা গেল আপনার ঘরেরই কেউ। হ্যাঁ, এবার ন্যাচারালি এইসব ছোট পড়ুয়া, তাদের মগজ ধোলাইটা আরও সহজ, স্কুলের শিক্ষকদের কাজে লাগানো হবে, তথাকথিত মেডিকেল অফিসারদের কাজে লাগানো হবে, যারা সরকারের এবং ফার্মা কোম্পানির সঙ্গে যুক্ত, অনেক সিওমএইচ মহাশয় তারাও থাকবেন। তো এইগুলো যখন আপনাকে আগামীতে যে জটিল অবস্থা তৈরি করবে, তখন আপনি এই ছোট বাচ্চারা তখন আপনাকে বলবে, আপনি বাবা তুমি কিছুই জানো না, কাকু তুমি কিছুই জানো না, জেঠু তুমি কিছুই জানো না, ডেঙ্গু যে কি ভয়ঙ্কর, ভ্যাকসিনটা খুব জরুরি কিন্তু।
তখন আপনাদের লজ্জা লাগবে, ছি 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 বাচ্চাগুলোকে আমাদের এরম বলছে, একটা অস্বস্তিকর ব্যাপার হবে। তো এই অস্বস্তিকর ব্যাপারটা ওরা তৈরি করতে চাইছে, একটা মাইন্ড গেম, অর্থাৎ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে প্রচারের কাজে লাগানো। কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে শুধু ভাবতে হবে না, কিভাবে সামলাবেন এইসব পড়ুয়াদের, বাড়িতে এলে কিভাবে বোঝাবেন, কারণ তারাই তো আগামী আপনাদের সন্তান, ভাইপো, ভাইজি, কাজিন, তাই না? তাদের সঙ্গে কি দুর্ব্যবহার করবেন, করা উচিত। তাই এবার আরেকটা স্ট্র্যাটেজি নিয়ে আমাদের ভাবতে হবে। স্কুল আপনাদের বাড়িতে পড়ুয়া থাকলে, স্কুল পড়ুয়া থাকলে 5, 6, 7, 8, এমনকি ক্লাস 4ও, ওরা কোনো ক্লাস বাদ দেবে না, মানে মোটামুটি কথাবার্তা বলতে পারলেই যথেষ্ট। বোঝান যে এই ধরনের কর্মসূচি হতে পারে, তোমরা বা তোরা ব্যাপারটা বুঝবি, আসলে এটা কি, সতর্ক থাকবি, স্কুলেও ভ্যাকসিন দেওয়া হবে সবার আগে। আর এখন তো আবার এই সব আসছে, মাইক্রোনিডল, অ্যারে প্যাচ। তো এই সমস্ত বিষয়ে কিন্তু বাড়িতে পড়ুয়াদের, বাচ্চা কাচ্চাদের অ্যালার্ট করা শুরু করুন। আর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হলো, এবার আস্তে আস্তে অনেক কলেজে, অনেক প্রোগ্রামে এটা শুরু হবে, কারণ এই জায়নির শক্তি শিক্ষা ব্যবস্থাকে যে কী কাজে লাগায় সেটা এতদিন আমরা অনেকেই বুঝিনি, তাই নয় কি? কিন্তু এইবারে ওই যে আমার সহযোদ্ধারাও বারবার বলেছেন, করোনা ইজ আ ব্লেসিং ইন ডিসগাইজ, সত্যিই তাই। এবার আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, একেবারে হাতে গরম, যে শিক্ষা ব্যবস্থা আসলে এতদিন জায়নির শক্তির উত্থানের পর, বিশেষ করে রথচাইল্ডদের উত্থানের পর বিশেষ করে, কি সরাসরি কি কাজে লাগানো হয়েছে, কেন কী উদ্দেশ্যে এই শিক্ষা ব্যবস্থাকে তৈরি করা হয়েছে, সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভাইরাস ব্যাকটেরিয়াটা আমাদের বুঝিয়ে দিয়েছে সিলেবাসের মধ্য দিয়ে, বাপ রে বাপ কি ভয়ঙ্কর। আর জাম থিওরিটা ঢুকিয়ে দিয়েছে, জাম থিওরিরও আদৌ কতটা বাস্তবতা আছে সেটাও এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, সেগুলো ওদেরকে বলেনি। ওরা ভাইরাস মানে আমাদের ভদ্রলোকেরা, তারাও ভাবে কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, অথচ ওরাই আবার বলেছে আমাদের শরীরে 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, 380 ট্রিলিয়ন ভাইরাস আছে। কি মুশকিল, তাও আমরা বেঁচে আছি। কি ইন্টারেস্টিং না? মগজ ধোলায় কোনটা কতটা বলতে হবে, কতটা সত্য বলতে হবে, কতটা চাপতে হবে, কতটা ছাপতে হবে, এটাই হলো মগজ ধোলাইয়ের সৌন্দর্য, তাই না? এটা যারা বুঝতে পারেন তারাই বর্তমানে পৃথিবীতে আগামীতে টিকে থাকতে পারবেন স্বাস্থ্য নিয়ে, সুস্থ শরীরে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, ছড়িয়ে দিন।